মহিলা মানে যারা আপনারা মহিলারা আছেন তাদের বেশিরভাগই ধারণা যে পুরুষ মানুষ মানেই মহিলাদের শরীরের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে এবং যদি তারা সুযোগ পায় তাহলে মহিলাদের শরীর নিয়ে সেই সুযোগের সদ্ব্যবহার করতেই পারে। এটা অনেকেরই ধারণা, কিছু মনে করবে না, কিন্তু এটা কিন্তু বাস্তব। তবে এটাও ঠিক যে মহিলারা যেই পুরুষ সম্পর্কে এই ধারণাটা সেটা কিন্তু মিথ্যে নয়, কারণ এখনও এই একবিংশ শতাব্দীতেও মেয়েরা এত এগিয়ে তবুও সেই পুরুষের কাছে কিন্তু মেয়েরা বেশি নিরাপদহীনতায় ভোগে। কিন্তু একটা ব্যাপার আপনাদের মানতেই হবে, সব পুরুষ এক নয়। সবাই যে নারীদের শরীরের প্রতি আকর্ষিত হয়, সবাই যে নারীদের শুধু ভোগ্য বস্তু হিসেবে মনে করে সেটা কিন্তু নয়। নমস্কার, আমি কুন্তল, আপনারা আছেন গল্প জগতে। অনেক দিন পরে আজকে গল্প দিচ্ছি। আসলে কিছু যান্ত্রিক গোলযোগ বা ত্রুটি বলতে পারেন, এবং আমারও ব্যক্তিগত একটু সমস্যা ছিল, সেই জন্য এই গল্প দেওয়া হয়নি। তো আজকে আবার গল্প দিচ্ছি, আপনারা গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। আজকের গল্প শুনবেন মহান। এটি একটা বাস্তব ঘটনা। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, গল্পটি শেয়ার করে দিন, সবাইকে জানান যে হ্যাঁ, পুরুষ মানুষ সবাই সমান নয়। শুনতে থাকুন, পাশে থাকুন। গল্প জগৎ। সেদিন আমরা সব বন্ধুরা মিলে ক্লাবে বসে কোন মানুষ ভালো কোন মানুষ খারাপ সেসব নিয়ে আলোচনা করছিলাম। এমন সময় আমাদের একমাত্র প্রবীণ বন্ধু রমাপ্রসাদ চৌধুরী এসে হাজির হলেন এবং গুরুগম্ভীর গলায় বললেন, তারপর কি খবর? তোমাদের কি বিষয় তর্ক চলছে? শ্যামল বলল, আরে রমা জেঠু, আসুন। এই জেঠু, ভালো আছেন আপনি? আমরা সবাই ভালো আছি, বসুন। তা আসলে তেমন কোনো বিষয় নয়, ওই আমরা সব বলা বলি করছিলাম ভালো মানুষ খারাপ মানুষ চেনার উপায়, মানে কেমন করে চিনতে পারি। আচ্ছা, এই ব্যাপার। এটা কোনো সাধারণ বিষয় নয়, খুবই জটিল আর সূক্ষ্ম বিষয়। ভালোর মধ্যে থেকে মন্দ আর মন্দের ভিতর থেকে ভালো বোঝা খুবই কঠিন। যাই হোক, তোমরা যখন এই বিষয় নিয়েই আলোচনা করছো, তবে আমি তোমাদের একটা ঘটনা বলি, যে ঘটনা আমাকে আমার দাদু বলেছিলেন। আমরা সবাই এক মনে শুনতে লাগলাম। রমাপ্রসাদ চৌধুরী তার দাদুর কাছ থেকে শোনা কাহিনী বলতে লাগলেন। তিনি বললেন, আমার দাদুর মৃত্যুর 2 বছর আগে একদিন বিকেলবেলা দাদুর কাছে গিয়ে বসে বললাম, আচ্ছা দাদু, তোমার এমন কোনো বন্ধু আছে যার কথা তুমি আমরণ মনে রেখেছো? দাদু বলল, এরকম একজন বন্ধুই আমার ছিল রে দাদু ভাই, তবে সে আজ পৃথিবীতে নেই। 10 বছরের বেশি সময় হয়ে গেছে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কিন্তু তার কথা যদি ভুলে যাই তবে নিজেকে মানুষ মনে করতে পারবো না। অবশ্য সে আমার কোনো উপকার করেনি, বা বলতে পারিস উপকারের প্রয়োজনও পড়েনি। তবুও সে সংসারে থেকে একটা কাজ যা করেছে, সেই কাজ একমাত্র প্রকৃত সাধকের পক্ষেই সম্ভব, কোনো সংসারী ব্যক্তি কখনোই করতে পারবে না। যাই হোক, তোকে সেই ঘটনাটাই বলি শোন। কলেজ জীবন থেকে তার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল, নাম পরিতোষ মুখার্জি। কলেজ শেষ হয়ে গেছে, এরপর আমরা দুজনেই একসাথে এনআরসি করেছিলাম, সেখান থেকে একটা চাকরিও পেয়ে যাই। তারপর থেকে দুজনের ভালোই চলছিল। পরিতোষ বিয়ে করলো, ওর স্ত্রীর নাম ছিল অঞ্জলি। 1 বছরের মধ্যে ওদের একটা ছেলেও হলো। সব মিলিয়ে ওর সুখের সংসার।
কিন্তু কথা কি জানিস, কোনো জিনিসই এই পৃথিবীতে বেশি দিন স্থায়ী নয়। বিশেষ করে মানুষের জীবনে সুখ আর দুঃখ কোনোটাই দীর্ঘস্থায়ী হয় না, একটার পিছনে আরেকটা দাঁড়িয়ে থাকে। পরিতোষেরও তাই হল। আমরা যে কোম্পানিতে কাজ করছিলাম সেই কোম্পানির মালিক কাউকে দায়িত্ব দেওয়ার আগেই মারা গেলেন। এমতো অবস্থায় স্থায়ী কোনো মালিক না থাকায় কোম্পানি বেশি দিন চলল না, তাই আমরাও বেকার হয়ে পড়লাম। আমার এতে খুব একটা অসুবিধা হলো না, কারণ আমি তখনও সংসার কাঁধে নিই। কিন্তু পরিতোষের তো দুর্দশার শেষ রইল না। ওর ছেলেটা তখন ছোট, নিজের না হয় আধপেট খাবে, কিন্তু দুধের শিশু, ওর তো পরিপূর্ণ খাবার দরকার। অবশ্য আমি আর্থিকভাবে অনেকটা সাহায্য করেছিলাম, কিন্তু একটা পরিবারকে সম্পূর্ণভাবে অর্থ দিয়ে সাহায্য করা অতটাও সহজ নয়। আর তাছাড়া একজন মানুষ অন্যজনের কাছ থেকে কতই বা সাহায্য নেবে, বিবেক বলেও তো কিছু আছে মানুষের মধ্যে, তাই না? কিছুদিন পর পরিতোষ বলল, এভাবে আর চলতে পারছি না রে রামমোহন। মনে হচ্ছে কাজ না পেয়ে আত্মহত্যাই করতে হবে। এই চুপ, কি হয়েছে কি? হ্যাঁ, এইটুকুই ভেঙে পড়লি কেন? এখনো তো সারাটা জীবন পড়ে আছে, আর এর মধ্যে আত্মহত্যাটা ভেবে নিলি? শোন, কিছু ভাবিস না, আমি তো আছি তোর জন্য। আমি কাজের চেষ্টা করছি ভাই, আশা করি কিছুদিনের মধ্যেই কাজ একটা পেয়ে যাবে। ও চলে গেল। এর মধ্যে বর্ধমানে একটা ফ্যাক্টরিতে কাজের জন্য যোগাযোগ করেছিলাম, সেখান থেকেই খবর এলো। আমি তাড়াতাড়ি পরিতোষকে সেখানে পাঠিয়ে দিলাম। কাজটা খুব একটা পরিশ্রমের নয়, ডিউটিটা হলো যত মাল তৈরি হবে তার হিসাব নিকাশ করা, আর মাইনেও ভালো। সেই সময়ে সেই আমল, বুঝতে পেরেছিস? তখনকার সময়ে 5,000 টাকা। পরিতোষ ট্রেনে করে প্রতিদিন সকাল 8টায় বর্ধমান যেত, আবার সন্ধ্যে 6টায় বাড়ি ফিরে আসতো। কিছুদিনের মধ্যে ওর দারিদ্রতা একরকম ঘুচেই গেল। মাঝে মাঝে আমাকে হাত খরচা দিত, বারণ করলে বলতো, তুই আমার জন্য যা করেছিস ভাই, সেটা নিজের ভাই থাকলেও করতো কিনা সন্দেহ আছে। বাবা মা তো সেই কবেই মারা গেছে। তোর দয়ায় বিএ পাশ করেছি, এনআরসি করেছি, চাকরি করতেও তুই আমাকে সাহায্য করেছিলি। তোর রেকমেন্ডেশন ছাড়া তো আমার চাকরি হতোই না। তুই রেকমেন্ড করলি, তারপর চাকরি হয়েছে। আমার সংসারে যখন অভাব, কাজ ছিল না, সংসার চালাতে পারিনি, তুই টাকা দিয়ে সংসার চালিয়েছিস। দুজনেরই চাকরি নেই, কিন্তু তুই নিজে কাজ না করে আমাকে সেই কাজ দিয়েছিস, শুধুমাত্র আমার বউ ছেলের কথা ভেবে। আর এখন তোকে সামান্য হাত খরচের জন্য 5-10 টাকা দিতে চাইছি, সেটাও বারণ করছিস। তোকে না দেখলে ঈশ্বর আমাকে নরকেও জায়গা দেবে না রে। আমি ওর জ্ঞান শুনে স্তব্ধ হয়ে যেতাম। এভাবে ওর সংসার ঠিকই চলছিল, কিন্তু ওর জীবনের মোড় অন্যদিকে ঘুরে গেল। পরিতোষ যে সময় বর্ধমান যেত, ওই একই সময় এক ভদ্রমহিলাও ট্রেনে বর্ধমান যেত। ভাগ্যক্রমে প্রতিদিন একই কামরায় দুজনেই উঠত, কিন্তু কেউ কারোর সাথে কথা বলতো না, বা বলতে পারিস দুজনের কেউই চেষ্টাও করে। কিন্তু একদিন ওই মহিলার নিজের কাছে থাকা ব্যাগটা চুরি হয়ে যায়। মহিলাটি খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ ব্যাগের মধ্যেই তার যাবতীয় সবকিছু ছিল, বিশেষ করে টাকা পয়সা। মহিলার চিন্তিত মুখ দেখে পরিতোষই প্রথম তার কাছে গিয়ে বলে, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। যদি অসুবিধে না থাকে তাহলে আপনাকে একটা কথা বলি, মানে আপনি আমাকে বলতে পারেন যদি আপনাকে সাহায্য করতে পারি। মহিলাটি খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, অনেকদিন ধরেই আপনি আর আমি একসাথেই এক কামরায় যাতায়াত করছি, তাই আপনাকে বলাই যায়। আসলে আমি যে ব্যাগটা নিয়ে কাজে যাই, সেই ব্যাগটা বোধহয় কেউ চুরি করে নিয়েছে।
ব্যাগের মধ্যে না অনেক কিছু ছিল, তবে সবচেয়ে দামি জিনিস বলতে আমার মাইনের সমস্ত টাকা। আর যা ছিল তা বাজার থেকে কেনা যায়, কিন্তু সারা মাসের সংসার কিভাবে চালাবো সেটা ভেবেই বেশি চিন্তিত হয়ে পড়ছি। কত টাকা ছিল? 2000 টাকা। বেশ, আমি আপনাকে দিচ্ছি। আর আমাকে দেওয়ার কথা বেশি ভাবতে হবে না। আপনি আর আমি তো রোজই একই গাড়িতে যাওয়া আসা করি, তাই না? সেক্ষেত্রে আপনার সুবিধা মতো আমাকে ফেরত দেবেন, কেমন? বেশ, আপনার নাম কি? আমার নাম অপর্ণা। আমার নাম পরিতোষ, পরিতোষ মুখার্জি। এরপর থেকেই ওদের মধ্যে বেশ একটা বন্ধুত্ব হয়ে যায়। রোজ একসাথে দুজন যায়, বিভিন্ন গল্প করে, এভাবে বেশ ভালোভাবেই চলে যায়। একদিন অপর্ণা বলে, আজকে সিনেমা দেখতে যাবেন? অমিতাভ বচ্চনের নাকি খুব সুন্দর একটা সিনেমা এসেছে। সিনেমা? সিনেমা দেখতে গেলেই তো একদিন কাজ নষ্ট, আর একদিন কাজ বন্ধ মানেই একদিনের টাকাও কেটে নেবে। আপনিও না সিনেমা দেখতে যাবেন, তাও এত কিছু ভাবছেন? প্রত্যেকটা মানুষের একটু মনটা ফ্রি করা দরকার। আর খরচের কথা ভাববেন না, টিকিট আমি আগে থেকেই কেটে রেখেছি। আপনি আগে থেকেই যে টিকিট কেটে রেখেছেন, যদি এখন বলি যে আমি সিনেমায় যাব না, তাহলে টিকিট দুটো কি করবেন? আমি জানি আপনি আমার কথা ফেলতে পারবেন না, কারণ আপনি আর আমি এখন তো বন্ধু, আর এক বন্ধু আর এক বন্ধুর কথা কিছুতেই ফেলতে পারে না। আপনি যখন এতটাই আত্মবিশ্বাস নিয়ে টিকিট কেটেই ফেলেছেন, তবে আর যেতে বাধা নেই। চলুন, একটা সিনেমা না হয় দেখেই আসি। ওরা দুজন সিনেমা দেখতে গেল। সিনেমা হলে অপর্ণা পরিতোষের হাত স্পর্শ করতেই পরিতোষ হাতটা সরিয়ে নেয়। সেই মুহূর্তে অপর্ণা কিছুই বলে, তবে সিনেমা হল থেকে বেরিয়ে পরিতোষকে জিজ্ঞেস করে, আপনি আমার হাতটা ধরে সরিয়ে নিলেন কেন? এখনো বুঝি আমাকে বন্ধু মনে করতে পারছেন না, তাই না? না না, এভাবে বলবেন না। আমি যদি আপনাকে বন্ধু না ভাবতাম, তবে কাজ ছুটি করে কি আপনার সাথে সিনেমা দেখতে আসতাম? আসলে ব্যাপারটা অন্য জায়গায়। আসল ব্যাপার মানে? আপনি কি এমন কিছু লুকিয়ে রেখেছেন যেটা আমাকে এখনো বলে উঠতে পারেননি? আমি বিবাহিত, 2 বছর হলো আমি বিয়ে করেছি, আর আমার একটা ছেলেও আছে। আচ্ছা, এই ব্যাপার। আমি ভাবলাম কি না কি বলবেন। বিবাহিত তো কি হয়েছে? স্ত্রী থাকলে বুঝি অন্য কোনো নারী বন্ধু হতে পারে না? না, তা কেন? তবে আমার মনে হয় যে কোনো পুরুষ অথবা মহিলা সে যদি বিবাহিত হয়, তবে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করতেই পারে, তবে সেই বন্ধুত্ব যেন শালীনতা ভঙ্গ না করে। কি মুশকিল! এক বন্ধু অন্য বন্ধুর হাত ধরবে, এতে শালীনতা ভঙ্গ হলো কি করে? আপনি ঠিকই বলেছেন, হাত ধরাতে কোনো শালীনতা ভঙ্গ হয় না। তবে কি জানেন, হাত ধরার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার ইচ্ছে প্রকাশ করে। তার মানে কি বলতে চাইছেন? একটু পরিষ্কার করে বলুন। আমি কোনো মহাপুরুষ নই, তবে এইটুকু জ্ঞান অর্জন করেছি। আদিমকাল থেকে নারী পুরুষের সখ্যতা শরীর কেন্দ্রিকই হয়, এরকম বহু উদাহরণ দেখা গেছে। মহাপুরুষরা তাদের অনুভূতি দিয়ে মানুষকে বুঝিয়ে গেছেন, দুজন নারী পুরুষ যখন যৌবনা সংযুক্ত হয়, তখন কেউ কারো কাছে, অর্থাৎ বলতে পারেন খুব কাছাকাছি এসে দীর্ঘক্ষণ কোনো বিষয়ে, সেটা যে কোনো বিষয় হতে পারে, কথা বলা উচিত নয়। সে মা ছেলে হোক, বাবা মেয়ে হোক, ভাই বোনই বা হোক, এই ধরনের আরও যত রক্তের সম্পর্ক আছে। কারণ পৃথিবীর যেমন একটা অভিকর্ষ টান রয়েছে, তেমনি অন্যান্য প্রাণীর মতো মানুষেরও বিপরীত লিঙ্গের প্রতি টান থাকে। শুনে হয়তো আপনার খারাপ লাগছে, তবে এটা সত্যি যে দীর্ঘ সময়, দীর্ঘদিন যদি কোনো নারী পুরুষ সবার আড়ালে একান্তে কথা বলে, সময় কাটায়, তবে তাদের মধ্যে উত্তেজনা কাজ করে। সেই উত্তেজনার বশীভূত হয়েই সম্পর্ক ভুলে যায় এবং তারা তাদের অজান্তেই কোনো ভুল করে ফেলে। পরবর্তী সময় যখন তাদের চেতনা ফিরে আসে, তখন আর কিছুই করার থাকে না। তাই বলছি,
আপনার আমার বন্ধুত্ব থাকে হৃদয়ে, থাক না মনের মধ্যে, তবে সেটা স্পর্শে নয়। আর প্রয়োজন ছাড়া দেখা করার দরকার নেই, এটা আমার মনে হচ্ছে। সবই বুঝলাম, আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, তাই না? যে প্রকৃত পুরুষ এবং নারী হবে সে তার স্ত্রী বা স্বামীকে অবশ্যই ভালোবাসবে। আপনি ঠিকই বলেছেন, তবে আপনার একটা ধারণা ভুল আছে। বেশ, আমার ভুল ধারণাটা ঠিক করে দিন। এই যে আপনি বললেন প্রকৃত স্বামী, প্রকৃত স্ত্রী সবাই, আপনার মতো প্রকৃত স্বামী হয় না, আর আমার মতো স্ত্রী হয় না। আপনি বিবাহিত? আমারও একটি মেয়ে আছে। তাহলে শাখা সিঁদুর পরেন না কেন? শিব যদি সবসময় রাক্ষস রূপে ধরা দেয়, তবে কার মঙ্গলের জন্য শাখা সিঁদুর পরব বলুন তো? আপনার কথা সেরকম বুঝতে পারলাম না, দয়া করে পুরো বিষয়টা আমাকে খুলে বলুন তো। আমার কাহিনী কিন্তু অনেক বড়, শোনার মতো সময় আছে তো? এক বন্ধু তার জীবনের কথা আরেক বন্ধুকে বলবে, আর এটা শোনার মতো সময় সেই বন্ধুর হবে না? তা কখনো হয়? আপনি বলুন, আমি শুনবো। আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, লেখাপড়া খুব একটা করতে পারিনি। সংসারের অনটনে ভাবলো মেয়ের বিয়ে দিলে অন্তত একজন খাওয়ার লোক কমবে। তাছাড়া বয়স বেড়ে গেলে ছেলেপক্ষ যৌতুক চায়, আর সেটা দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। তাই খুব তাড়াতাড়ি করে একজনের সাথে আমার বিয়ে ঠিক করে দিল। প্রথম প্রথম কিছুই বুঝতে পারিনি, কিন্তু কয়েকদিন পরই জানতে পারলাম আমার স্বামী মহাশয় কিছুই করেন না। আমি বোঝালাম, তোমার এখন সংসার হয়েছে, এখন একটা কাজ করাটা খুবই প্রয়োজন। কিন্তু ওই যে চোরে না শোনে ধর্মের বাণী, কিছুই লাভ হলো না। ওর বাবা মাই আমার সংসারটাকে চালিয়েছে, আর আমার স্বামী বন্ধুদের কাছ থেকে, পরিচিতদের কাছ থেকে ধার করে টাকা নিয়ে মদ খেত, আর রাতে এসে আমার গায়ে হাত তুলতো, গালিগালাজ করতো। আপনি বিষয়টা আপনার বাবা মাকে জানাননি? বাবা মাকে জানিয়ে কী লাভ হবে? তারা তো অভাবের তাড়নায় আমাকে বিয়ে দিয়েছে। তাদের তো আর সামর্থ্য নেই যে আমাকে এত কিছুর মধ্যে থেকে বার করবে। তাই আর ইচ্ছে হয়নি কিছু বলতে তাদেরকে। এভাবে একটা বছর কেটে গেল। তারপর আমার মেয়ে হলো। মেয়ে জন্মের 2 মাসের মাথায় আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে আলাদা করে দিল। তবে এতে ওনাদের কোনো দোষ দেখতে পাচ্ছি না, কারণ ওনারাই বা আমাদের সংসারকে কতদিন টানবে। বাবা মা আমাদের আলাদা করে দিল, তবুও আমার স্বামীর কোনো অনুতাপ ছিল না। তিনি যে অবস্থায় ছিলেন ঠিক সেই অবস্থাতেই দৃঢ় রইলেন। সংসার চালানোর জন্য বাধ্য হয়ে একটা কারখানায় যোগ দিলাম। মেয়েকে সাথে করেই নিয়ে যেতাম। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সন্ধেবেলা বাড়ি ফিরতাম, রান্না করতাম। কিন্তু আমার স্বামী নির্লজ্জের মতো মদ খেয়ে এসে খাবারও খেত, আবার আমাকে অত্যাচারও করত। এত যন্ত্রণার পরও কোনো রকমে মেয়েকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম। 3 বছর পর আমার ধৈর্যের বাঁধ একদিন ভেঙে গেল। একদিন যখন কাজ থেকে বাড়ি ফিরেছি, অমনি আমার স্বামী বলল, কিরে, এই 3-4 বছরে অন্যের সাথে থেকে তো ভালোই গতর বানিয়েছিস। অন্যের সাথে থেকে মানে? আমি কারখানায় কাজ করতে যাই, কারোর সঙ্গে সম্পর্ক করতে নয়। থাম, নষ্টা মেয়ে ছেলে। আমি পুরুষ হয়ে এতগুলো বছর কোনো একটা কাজ পাই না, আর তুই কাজ করে যাচ্ছিস। কি কাজ বুঝি না ভেবেছিস? মদ খাই বলে কি কিছু বুঝি না? সাপ বুঝি, সাপ। মদ খেতে খেতে না তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কাজ করার জন্য না শরীরে শক্তি প্রয়োজন আর মনে বিশ্বাস, কিন্তু তোমার গায়েও শক্তি নেই আর মনে বিশ্বাসও নেই। তাই তোমার পক্ষে কোনো কাজ করা সম্ভব না। আর আজ যখন আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললে, তোমাকে কাজ করে না আমি খাওয়াই। যেখানে সংসার তোমার চালানোর কথা সেখানে আমি চালাচ্ছি, তবুও তুমি আমার উপরে অত্যাচার করো, সন্দেহ করছো। বাইরে আমি নোংরামি করছি, তবে আমি আমার মেয়েকে নিয়ে আজই চলে যাব। আর দেখবে মদ খাওয়ার টাকা তোমাকে কে দেয়। ওই দিনের পর আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি ভাড়া করে চলে আসি। এবার বলুন তো, আপনার মতো কি সবাই আদর্শ স্বামী হয়? বুঝলাম আপনার কথা। এবার কয়েকটা কথা আপনাকে বলি। আপনার স্বামী আপনাকে
নেশা করে অত্যাচার করে কর্মহীন হয়ে আছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটাকে আমি সমর্থন করি না। আপনি তার অত্যাচার সন্দেহকে সহ্য করতে না পেরে তাকে ত্যাগ করেছেন, এটাকেও আমি অমান্য করছি না। তবে আপনার মনে রাখতে হবে, আপনার স্বামীর সাথে আপনার যে সম্পর্কই থাক না কেন, আপনার সন্তানের পিতৃ পরিচয় কিন্তু মুছে ফেলতে পারবেন না। আপনার যদি মনে হয় আপনি সারা জীবন সন্তানকে নিয়ে একাই থাকতে পারেন, তাহলে অসুবিধে নেই, কোনো সমস্যা নেই। কিন্তু শত চেষ্টা করেও পিতৃস্নেহ কখনোই মা হয়ে দিতে পারবেন না। বাবা যতই খারাপ হোক, বাবা সে বাবাই হয়, আর মা মাই থাকে। কোনো জিনিস ভাঙা খুবই সহজ, কিন্তু গড়ে তোলা খুবই কঠিন, এটা তো আপনি নিশ্চয়ই জানেন। তাই জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করুন আপনার স্বামীকে সঠিক পথে আনার। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, বাকিটা আপনার ভাবনা। কুকুরের লেজকে কখনো সোজা হতে দেখেছেন? আমার স্বামীও ঠিক তাই, কখনোই শুধরবে না। আপনি ঠিক বলেছেন, কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন খেজুর অথবা তাল গাছ থেকে কিভাবে রস বার করা হয়? পুরোটাই শক্ত কাষ্ঠল, তবুও কাঠুরি কাটতে কাটতে নরম জায়গা বার করে, তারপর এক বিন্দু করে রস পাত্রে চুইয়ে পড়তে থাকে। অর্থাৎ যতক্ষণ না গাছের নরম অংশ বের না হয়, ততক্ষণ রস বের করা অসম্ভব। আপনি কখনো আপনার স্বামীর সাথে বসে তাকে দীর্ঘক্ষণ বুঝিয়েছেন? আপনি তো শুধু ঝগড়াই করে গেছেন, কিন্তু ঠান্ডা মাথায় তাকে বোঝাতে হবে, তার অন্তরাত্মায় আঘাত করতে হবে। যেদিন তার হৃদয় কম্পিত হবে, সেদিন সে তার সমস্ত অপকর্ম ত্যাগ করবে। আপনি সেটাই করুন। আশা করি আপনার ভাঙা সংসার আবার আনন্দ ও সুখে ভরে উঠবে। ওরা দুজন ওই দিন যে যার বাড়ি চলে যায়। এরপর কয়েকদিন কেটে যাওয়ার পর কাজ করতে গিয়ে পরিতোষের হাত কেটে যায় এবং কয়েকদিন বাড়িতে বিশ্রাম নেয়। এদিকে ট্রেনে অপর্ণা পরিতোষকে দেখতে না পেয়ে পরিতোষের বাড়ি যায়। পরিতোষ তার স্ত্রীকে সহকর্মী হিসেবে পরিচয় দেয় অপর্ণার। পরিতোষের স্ত্রী অঞ্জলি কিছুটা আভাস পেয়েছিল, আসলে নারী তো, তাই এক নারী অন্য নারীর কোথাও আগমনের কারণ জন্মগতভাবেই বুঝতে পারে। তবুও অপর্ণা বা পরিতোষ কাউকেই তেমন কিছুই বলল না, বরং হাসি মুখে অপর্ণার সাথে কথা বলল। কয়েক ঘন্টা থাকার পর অপর্ণা চলে গেল। এর কয়েকদিনের মধ্যে পরিতোষ সুস্থ হয়ে আবার কাজে যোগ দিল, কিন্তু অপর্ণাকে দেখল না। তাই অপর্ণার কাজের জায়গায় খোঁজ নিয়ে অপর্ণা আসছে না কেন জানার জন্য অপর্ণার বাড়ি গেল। গিয়ে দেখলো অপর্ণার জ্বর হয়েছে। বেশ কিছুক্ষণ গল্প করার পর পরিতোষ বাড়ির উদ্দেশ্যে রওনা হল। এমন সময় তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। দুর্যোগ থামার অপেক্ষায় বসে রইল, কিন্তু দুর্যোগ থামার কোনো লক্ষণই নেই। রাত যখন 11টা, তখন পরিতোষ অপর্ণাকে বলল, আর দেরি করা ঠিক হবে না, এরপরে যাওয়ার জন্য কোনো যানবাহন পাওয়া যাবে না। অপর্ণা বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই ঝড় বৃষ্টিতে একটা কুকুর বিড়ালও তার আশ্রয়স্থল থেকে বের হয় না, আর আপনি বলছেন বাড়ি যাবেন? চিন্তা করবেন না, আমার এখানে দুটো ঘর আছে, আর শরীর খারাপ থাকলেও রান্না করেছি, তাতে দুটো মানুষ অনায়াসে খেতে পারবে। আপনার কথা সব বুঝেছি, কিন্তু আমি বাড়ি না ফিরলে অঞ্জলি খুব চিন্তা করবে। আসলে ও তো ছেলেটাকে নিয়ে একাই থাকে কি না। আরে বাবা, হয়েছে, বউ একটা দিন একা থাকলে কিচ্ছু হয়ে যাবে না, তাকে বাঘেও খাবে না আর ভূতেও নেবে না। একটা দিন না হয় এই বন্ধুর বাড়িতেই থেকে গেলেন। কিন্তু আমি বলছিলাম কি, আর কোনো কিন্তু নয়, আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার দিচ্ছি। আজ একসাথে দুজনে প্রথম খাবার খাবো। পরিতোষ আর কোনো কথা বলল না। দুজনে খাবার খেয়ে আলাদা আলাদা ঘরে শুতে গেল। মাঝরাতে দরজায় টোকা পড়তেই পরিতোষের ঘুম ভেঙে গেল। দরজা খুলতেই দেখলো অপর্ণা দাঁড়িয়ে। কি ব্যাপার, এত রাতে আপনি দরজা নাড়লেন কেন? আপনার সাথে একটু কাজ আছে, ভিতরে আসতে পারি? আসুন। অপর্ণা ভিতরে এসে চৌকিতে বসলো। আপনি আজ রাতে আমার সঙ্গ দেবেন? এসব আপনি কি বলছেন?
এই জন্যই কি রাতে আমাকে আপনার এখানে থাকতে বলেছেন? আমি জানি আপনি রাজি হবেন না, কিন্তু বিশ্বাস করুন, আপনার মতো এরকম পুরুষের স্পর্শ যে কোনো নারীর কাছেই স্বপ্নের মতো। তাই আপনাকে ছোঁয়ার এই অপূর্ব সুযোগ আমি হাতছাড়া করতে চাইছি না। ভেবেছি আপনি হয়তো আমাকে নিজে থেকেই ডাকবেন, কিন্তু আপনি তা করলেন না। এরকম নির্লজ্জের মতোই নিজে থেকেই আপনার কাছে এসেছি। দয়া করে ফিরিয়ে দেবেন না। আমি স্বামীর সঙ্গ ত্যাগ করার পর আজ পর্যন্ত কোনো পুরুষকে নিজের বিছানার সঙ্গী করিনি। বেশ, বুঝলাম। আপনি একটু শান্ত হয়ে আমার কথা শুনুন। এই যে আপনি বলছেন শুধুমাত্র আজ রাতে আপনাকে সঙ্গ দেব, সে না হয় আপনার কথা মেনে নিলাম, কিন্তু সঙ্গ দেওয়ার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন। আপনি আজ রাতে আমার সাথে বিছানার সঙ্গী হতে চাইছেন, কিন্তু এই বিছানার সঙ্গী হয়ে কি লাভ করবেন আপনি? নিজেকে তৃপ্ত করব, আপনার মতো পুরুষের ছোঁয়া পেয়ে নিজেকে ধন্য মনে করব। ব্যাস, স্রেফ এইটুকু? শুধুমাত্র এই সামান্যতম আনন্দের জন্য নিজেকে অসতী করে দেবেন? অসতী মানে? এই ঘটনার পর আপনি অবশ্যই অসতী হয়ে যাবেন, কারণ আমি বিবাহিত, আর আমার স্ত্রী পুত্রকে ছেড়ে আমি কখনোই আপনাকে বিয়ে করে সংসার করব না। এবার আপনিই ভাবুন, একজন নারী এবং একজন পুরুষ তারা যদি একে অপরে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া সত্ত্বেও শুধুমাত্র কামনায় বশীভূত হয়ে মিলিত হয়, তবে একজন পুরুষও প্রকৃত পুরুষ থাকে না, আর একজন নারীও সতী থাকে না। আপনার কথা ঠিক, কিন্তু কেউ যদি কিছু করে আর সেটা যদি অন্য কেউ না জানতে পারে, বদনামের কোনো ভয়ই তো থাকে না। আর এখানে তো আপনি আর আমি ছাড়া কেউ নেই। আমার মেয়েও তো পাশের ঘরে ঘুমাচ্ছে, কে জানতে পারবে আজ রাতে কি ঘটেছে? ঠিকই বলেছেন, কেউ জানতে পারবে না, কিন্তু আপনি আপনার বিবেক মনুষ্যত্বকে কি করে ফাঁকি দেবেন? কাল সকালে আপনি আপনার মেয়ের সামনে নিজের আত্মবিশ্বাসে কথা বলতে পারবেন? আপনার স্বামী আপনাকে সন্দেহ করেছিল, আর তাই আপনি তাকে ত্যাগ করেছেন। আজ যদি আপনি এক পুরুষের সাথে মিলিত হন, তাহলে আপনার স্বামীর সন্দেহটা কি বাস্তবে রূপ পাবে না? আপনি আমাকে স্পর্শ করার জন্য এত ব্যাকুল হয়ে আছেন, কিন্তু আপনি যদি একজন প্রকৃত মানুষ হন, তবে কিছুক্ষণ পরেই স্পর্শের কারণেই নিজেকে অপরাধী মনে করবেন। কারণ আপনি যে সুখ লাভের আশায় আমাকে স্পর্শ করবেন, সেটা আপনার ভালোবাসা নয়, কিছুক্ষণের জন্য দুর্বলতা মাত্র। আর আমার শরীরে আলাদা কোনো বস্তু নেই, কারণ পৃথিবীর সমস্ত পুরুষ এবং সমস্ত নারী এক, শুধুমাত্র মুখমণ্ডল এবং চরিত্র ভিন্ন ভিন্ন। আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমারও তো কিছু চাহিদা আছে। দীর্ঘদিন স্বামী সঙ্গ ছাড়া আছি। আপনি এই যে যৌবনের তৃপ্তির কথা বলছেন, এটা আলাদা কোনো বস্তু নয়, শুধুমাত্র মনের একটা আকাঙ্ক্ষা মাত্র। বাস্তবে কি, যদি এটার খুবই গুরুত্ব থাকতো, তবে এতদিনে আপনি বিভিন্ন পুরুষের সাথে সঙ্গ দিতেন। তা কিন্তু আপনি করেননি। শুধুমাত্র একজন পুরুষকে এত কাছে পেয়ে আপনার মনে কামনার উদ্বেগ হয়েছে। এটাকে নিয়ন্ত্রণ করুন। শরীরের মাহাত্ম্য দেখা উচিত নয়, কারণ নারী পুরুষ উভয় শরীরই পোশাকের উপরেই সুন্দর। পোশাক ছাড়া দেখলে শুধুমাত্র ঘৃণাই জন্মায়। যেমন ফুল যতক্ষণ গাছে থাকে ততক্ষণই শোভা দেয় এবং তার অপূর্ব গন্ধ পরিবেশে বিকশিত করে, কিন্তু যখন সেই ফুল কোনো মানুষ তার হাতে নিয়ে নেয়, তখন আস্তে আস্তে তার উজ্জ্বলতা কমতে শুরু করে এবং কিছু সময় পরে সম্পূর্ণরূপে মূর্ছে যায়। তাই বলছি, কয়েক মুহূর্তের সামান্য আনন্দের উপভোগের জন্য আমাদের সুন্দর বন্ধুত্বের সম্পর্কে ইতি টানবেন না, কারণ প্রকৃত ভালোবাসা কখনোই শরীরকেন্দ্রিক হতে পারে না। আর যেটা শরীরকেন্দ্রিক সেটা ভালোবাসা নয়, কামনায় বশীভূত হয়ে কিছুদিনের জন্য কাছে আসা। আর এই কারণেই বিবাহের পরে বেশিরভাগ স্বামী স্ত্রী তারা মৃত্যুর দিন পর্যন্ত একে অপরের কাছে থাকে, একে অপরের সঙ্গ দেয়। সেটা কিন্তু শরীরকেন্দ্রিক নয়, কারণ কিছু বছরের পরেই যৌবন শেষ হয়ে যায়, কিন্তু
তারা কাছে থাকে ভালোবাসায়, হৃদয়ের টানে। এই কারণেই আকর্ষণ ততদিন স্থায়ী হয় যতদিন শরীর তার যৌবন ধরে রাখতে পারে। যেমন একটি কুঠার ততদিনই মূল্যবান যতদিন তার কোনো বস্তুকে কেটে ফেলার শক্তি তার অগ্রভাগে থাকে। আর যখন সেই কুঠারের কাটার ক্ষমতা থাকে না, তখন তার কোনো মূল্য থাকে না। তাই বলছি, আপনাকে আমি শ্রদ্ধা করি, মায়ার বন্ধনে আবদ্ধ করেছি। দয়া করে সেটাকে কামনায় পরিবর্তিত করবেন না। রাত প্রায় শেষ হতে চলল, আপনি নিজের ঘরে চলে যান। অপর্ণা চুপ করে নিজের ঘরে চলে গেল। পরদিন সকালে পরিতোষ যখন বাড়ি ফেরার জন্য ঘর থেকে বের হলো, তখন অপর্ণা বলল, কাল যা হয়েছে এর জন্য যেন আমার সাথে দেখা করা বন্ধ করে দেবেন না। পরিতোষ একটু চুপ থেকে বলল, আপনি আর আমি যে বন্ধুত্ব রেখেছি সেটাই থাকবে, তবে আর কখনোই দুজন কোনো কারণে কোনো অবস্থাতেই দেখা করব না। কেন দেখা করবেন না কেন? আমি কথা দিচ্ছি, কাল রাতে যে প্রস্তাব আপনাকে দিয়েছিলাম সেটা আর কখনোই আমার মনে আনবো না। আপনি হয়তো কথাটা ঠিকই বলছেন, বা আপনার মনে সেটা ধারণাও করেছেন, তবে একটা কথা জেনে রাখবেন, মোম ততক্ষণই তার নিজের অবস্থায় দৃঢ় থাকে যতক্ষণ না তার সংস্পর্শে আগুন না আসে। কিন্তু যখন আগুন স্পর্শ করে তখন ইচ্ছে না থাকলেও গলে যায়। ঠিক একইভাবে বিশেষ করে আমরা মানুষেরা ইন্দ্রিয় এতই চঞ্চল হয়ে থাকে যে বিপরীত লিঙ্গের কাছাকাছি আসতেই উভয়ের মধ্যেই কাম প্রবৃত্তি জেগে ওঠে। এখন আপনার মনে হচ্ছে ঠিক থাকবেন, কিন্তু আরও কিছুদিন আমরা দেখা করলে পুনরায় আপনার হৃদয়ে কাম ভাব জেগে উঠবে, এবং তখন হয়তো আমিও আর নিজেকে ধরে রাখতে পারবো না। সমস্ত জ্ঞান, সমস্ত চেতনা ভুলে আপনার কাম ইশারায় আমিও সাড়া দেব, তাতে দুজনারই পাপের ভাগী হব। তাই দুজন চিরকালের জন্য দুজনের ব্যক্তিগত জীবনে থাকাই মঙ্গল হবে। দুজন দূরে থাকাই ভালো। ভালো থাকবেন, আসি। আচ্ছা দাদু, আর কোনোদিন ওরা দেখা করেনি? না রে দাদু ভাই, কারণ যারা প্রকৃত মানুষ তাদের কথার একটা মূল্য থাকে। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিতে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন আপনারা গল্প শুনতে পারেন, এবং গল্পটি শেয়ার করে দিন যাতে অন্যান্য মানুষও শুনতে পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভারত পাকিস্তানের যুদ্ধে চাইব একজন ভারতবাসী হিসেবে যাতে আমাদের ভারতেরই জয়লাভ করে, আমরা জয়লাভ করি। পাকিস্তান যারা সবসময় হামলা করে, যুদ্ধ চায়, তারা যেন সমূলে বিনাশ করে। শুনতে থাকুন, পাশে থাকুন। গল্প জগৎ। শুভরাত্রি।